দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধা সাওম। দর্শক, আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। উত্তরার সেন্টার পয়েন্টের ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রেজিলিয়েন্ট বিকামিং এ ল্যান্ডমার্ক আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11টা 30 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক বেলাল খান। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো থাকবারই কথা, কারণ কিছুদিন আগে শো করে আসলেন সৌদি রিয়াদ, সেখান থেকে, সুতরাং এখন এই সময়টা তো মনে হয় খুব রিল্যাক্স লাগছে। একদম রিল্যাক্স বলা যায় না, কারণ দেশেও তো শুরু হচ্ছে, আবার নতুন উদ্যমে শুরু হচ্ছে। এর বাইরেও অনেক কাজের প্রেশার, নতুন গান রিলিজের প্রেশার, সবকিছু মিলিয়ে একদম আমার রিল্যাক্স মনে হয় কি ভাই, যে প্রেশারটা খুব আনন্দদায়ক হয় যখন আপনি আপনার পছন্দের কাজের সাথে থাকেন, পছন্দের কাজের মধ্যে থাকেন। আমার এমনিতেই নতুন গান রিলিজ হওয়ার সময় কেন যেন একটা ভেতরে এখনো অস্থিরতা কাজ করে, তারপরে একদম ডে ওয়ানের মতো, মানে কি হচ্ছে কি হবে, মানে খাইতে ভালো লাগে না, তারপরে কোনো কিছু করতে ভালো লাগে না। হ্যাঁ, এরকম এখনো হয়, কেন যেন হয় আমি জানি না। আমার কাছে মনে হয় এটা একজন আর্টিস্টের হওয়াটা খুব স্বাভাবিক, কারণ নতুন একটি কাজ করছি, শ্রোতা দর্শক মানে যাদের জন্য আমরা কাজ করছি তারা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট না করে, তখন তো ওই টেনশনটা বা প্রেশারটা ফিল হওয়ারই কথা। একটু বাহিরের শোটা সম্পর্কে জানতে চাইবো, যে সবকিছু মিলিয়ে কেমন ছিল এবারে এই যে 15 দিনের একটা জার্নি ছিল? দুটো শো ছিল দুই কান্ট্রিতে। ফার্স্ট শো ছিল কাতারে, ওখান থেকে শেষ করে দেশে এসে আবার দৌড়ের উপর রিয়াদ সিজনে। আচ্ছা, রিয়াদ সিজনের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট, কারণ কাতারে এর আগেও অনেক শো হয়েছে, রিয়াদ সিজনে ফার্স্ট টাইম শো ছিল। আমরা বেশ কজন আর্টিস্ট ছিলাম, মনির ভাই ছিল, আসিফ ভাই ছিল, আরও অনেকে ছিল। তো ওখানকার মানে মানে অ্যামেজিং ক্রাউড। আচ্ছা, এবং এত ক্রাউড, আই থিঙ্ক লাখ খানেকের উপরে অডিয়েন্স ছিল। আচ্ছা, তো সব গান মানে আমাদের থেকে কেড়ে নিয়ে ওরা গাচ্ছে, আর মানে আমি আসলে ভুলবো না, অসাধারণ ছিল এক্সপেরিয়েন্স, মানে একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স নিয়ে এসেছেন। শুধু আমার গান না, মানে বাংলাদেশি যে শিল্পী স্টেজে গান করছে, শুরুটা করে দিলে বাকিটা ওরা গিয়ে দিচ্ছে। আপনারা কষ্ট করে গান গাইতে, অদ্ভুত সুন্দর, মানে একদম মানে চোখে লেগে যাচ্ছে। মনে হয় বেলাল ভাই, যে ক্রাউড যদি ভালো থাকে না, তখন ঘন্টার পর ঘন্টা মনে হয় গান গাওয়া যায়। একদম একদম। কোন একটা স্টেজে যেটা ম্যাক্সিমাম টাইম আপনি স্টেজে থেকেছেন, সেটা কতক্ষণ? না, এখানে তো আমাদের 90 মিনিটস স্টেজ ছিলাম। হ্যাঁ, 90 মিনিটস মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আমাদের ফ্রি করে দিয়েছিল, যে যতক্ষণ ভালো লাগে গান। আচ্ছা আচ্ছা। তো 90 মিনিট যখন স্টেজে থাকতে হয়, তখন ওই কি কি গান গাইবেন, এই সিলেকশন ক্রাইটেরিয়াটা আপনি কিভাবে করেন? কিছু গানের প্রিপারেশন থাকে, যে এই গানগুলো গাওয়ার একটা ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে, মানে শোয়ের টেম্পার বুঝে, ক্রাউড বুঝে, এবং অডিয়েন্স কোন ধরনের অডিয়েন্স ওটা বুঝে। তারপরে বাকিটা সিচুয়েশনে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আবার রিকোয়েস্টের গান থাকে, রিকোয়েস্টের গান থাকে, অথবা আমি ডিসিশন ওই ইনস্ট্যান্ট মিউজিশিয়ানদের সাথে চোখের ইশারায় ডিসিশন চেঞ্জ করে অন্য গান ধরে ফেলি। আচ্ছা আচ্ছা। কারণ অডিয়েন্সের মুভমেন্ট বুঝে কিছু গান সিলেকশন করতে হয়। আবার অর্গানাইজারদের কিছু ডিমান্ড থাকে বা রিকোয়ারমেন্টস থাকে। অর্গানাইজারদের
ডিমান্ড মানে যুগে যুগে ছিল যে অডিয়েন্সদের হ্যাপি করা, তাদের আর কি ডিমান্ড থাকবে। অনেক সময় ব্যক্তিগতভাবে কোনো অর্গানাইজার কোনো গান পছন্দ থাকলে সেটা কানে কানে এসে বলে, ওই সেগুলো ঘুরে ফিরে ওই রিকোয়েস্টের গানের মধ্যেই চলে আসে। এই যে যেমনটি বলছিলেন যে কোন একটি গান রিলিজ হওয়ার আগে এখনো পর্যন্ত টেনশন বা নার্ভাসনেস কাজ করে থাকে, স্টেজে ওঠার আগে কি হয়, এখনো কি একটু নার্ভাসনেস লাগে? লাগে, স্বাভাবিক, বললামই না, মানে এটা আমার না শুধু, আমার মনে হয় সবারই হয়। বাট যখন স্টেজে গানটা শুরু হয়ে যায়, মানে সবাই যখন গায়, তখন আবার এমন এক ধরনের স্পিড কাজ করে যে আর কত বেশি সময়, এই একটা ফিলিং হয় মনে হয়। একদম একদম। এবার আসি যে আপনি বলছিলেন যে বেশ কিছু গান রিলিজ হয়েছে, বেশ কিছু গান প্রসেসিং এ আছে, আসবে, এবং আমি জানি যে আখি আপুর সাথে মানে আখি আলমগীরের সাথে আপনার একটি ডুয়েট আছে যেটা রিলিজ হবার অপেক্ষায় আছে, পড়শির সাথে কাজ হয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানি কি ধরনের গান এবার গাওয়া হলো? আখি আপুর সাথে যে গানটি, এই গানটার ভিতরে একটা মানে উইন্টার ভাইব কিংবা ফেস্টিভ ভাইব, অথবা এই যে বিয়ে বাড়িতে আমরা যে ধরনের গান মানে প্লে করতে পছন্দ করি, এই ধরনের একটা ভাইব ক্রিয়েট আছে। এবং এই গানটা আমরা বেশ প্রায় 2 বছর আগে তৈরি করেছি, কিন্তু মানে সবকিছুই ফেভারে নিয়ে আসতে পারি। তাহলে মানে রিলিজ দেবার জন্য এতদিন অপেক্ষা কেন করলেন? শুটিংটা হতে দেরি হয়েছে, কারণ আপুর সাথে স্কেজুয়াল মিলানো, ডিরেক্টরের মানে প্ল্যান এক্সিকিউশন প্রপারলি করা, সবকিছু মিলিয়ে এবার শুটটা শেষ হলো। এর আগেও 2-3 বার আমরা ডিসিশন নিয়েছি, আউটডোরের ডিসিশন নিয়েছি, তখন মানে বৃষ্টির কারণে সেটা পোস্টপোন করতে হয়েছে। ফাইনালি আমরা ইনডোরে শুট করছি এবং একদম নিশ্চিত হয়ে যে এখন আর বৃষ্টি হবে না, এবার কোনোভাবে ক্যান্সেল হবে না। আখি আপুর সাথে কি এবারই প্রথম কাজ, না এর আগে কাজ করা হয়েছে? মানে কেমন লাগছে আপনার কাছে? মনে হয় যে মানে আখি আপুর ভয়েসের সাথে আপনার ভয়েসটা, এটা অডিয়েন্স বলবে, বাট আমরা তো একটা এক্সপেরিমেন্ট চালিয়েছি। এখন কেমন লাগলো, ভালো লাগলো, মন্দ লাগলো, সেটা আমি তো হ্যাপি। আর আপুর মানে কোঅপারেশনটা মানে খুবই মেমোরেবল ছিল, যে একদম মানে উনি যেভাবে আমার সাথে কাজ করতে গিয়ে অথবা আমি তার সাথে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি যে আমাদের একটা এজ ডিসটেন্স আছে কিংবা আমাদের একটা জেনারেশন গ্যাপ আছে। মনে হচ্ছে যে আমরা সেম জেনারেশনের সেম প্ল্যানই করছি। এটা ডিরেকশন কি আপনার, মানে মিউজিক ডিরেকশন আপনার? আচ্ছা, সিনিয়র কোনো আর্টিস্টকে যখন আপনি ডিরেকশন দিতে যান, মানে মিউজিক ডিরেকশনের কথা বলছি, তখন আসলে কি মনে হয় বা কি কাজ করে তখন আপনার মধ্যে? তখন আসলে ওরকম না, আমার তো আসলে টার্গেটই থাকে, আমি কেন, যে কোনো মিউজিক কম্পোজার প্রথমেই চাবে যে সে যেটা ভেবেছে মাথায় সেটার মতো হলো কিনা, মানে অথবা সিঙ্গিং স্টাইলটা সে একটা তো কল্পচিত্র তৈরি হয়ে যায় শুটটা করার সময়, যে ওই জায়গাটাতে কোনো গ্যাপ তৈরি হলো কিনা, পারফেকশন হলো কিনা, ওটাই আসলে আমাদের চাওয়া থাকে। আর বেসিক্যালি যে কিছু শব্দের যে এক্সপ্রেশন, উচ্চারণ কিংবা গায়কি, ওই লিরিক্যালি ডিমান্ড, যে ডেলিভারি ডিমান্ড, যে এই লিরিক্সটা মনে হচ্ছে যে মিউজিক্যালি এরকম ডেলিভারি দিলে মিউজিকের সাথে একটা সিনক্রোনাইজ হবে, এই চাওয়া পাওয়াগুলোই থাকে। আর গান তৈরির সময় তো আমরা আসলে ফিক্স করি যে এই সিঙ্গার সাথে এই গানটার এই ধরনের ক্যারেক্টার মানে আউটপুট আসছে, এটা এই সিঙ্গার ভালো করবে, ওটা তো আমরা মোটামুটি একটা লেআউট মাথায় নিয়েই তো আমরা মানে আর্টিস্ট সিলেকশন করি। তারপরে বাকিগুলো আরেকটা বিষয় জানতে চাইবো যে ডিরেকশনের ক্ষেত্রে, কারণ এখন তো আসলে যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে, তো সেই কোন ইনস্ট্রুমেন্টগুলো মানে কম্পোজিশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন, তখন আসলে এটা কি কাজ করে? কারণ অনেক রকমের ইনস্ট্রুমেন্ট তো আছে, কিন্তু আমাদের দেশে আসলে সীমাবদ্ধতাও আছে, মানে অনেক শখের ইনস্ট্রুমেন্ট আমাদের ইচ্ছা হয় যে আমাদের গানে যদি এরকম এই ইনস্ট্রুমেন্টগুলোর ব্যবহার থাকতো, কিন্তু আসলে স্টুডিওতে মানে সেশন করার মতো নতুন জেনারেশনের ভিতরে মিউজিশিয়ান কম তৈরি হচ্ছে, সবাই সিঙ্গার হতে চায়, সবাই কম্পোজার হতে চায়, কিন্তু কেউ মিউজিশিয়ান হিসেবে একটা সোলো ইনস্ট্রুমেন্টের একটা দখল থাকবে। এই জায়গাটাতে আমি কাউকে ছোট করছি না, নতুন জেনারেশনের এখানে আগ্রহটা কম, সবাই পেশেন্সটা কম, সবাই ফোকাসে থাকবে, সামনে থাকতে চায়। তো কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট প্লেয়ারও কিন্তু সামনে থাকতে পারে, তারও একটা সোলো আইডেন্টিটি ক্রিয়েট হতে পারে, তারও একটা দেশ বিদেশে একটা পরিচিতি আসতে পারে ওই ইনস্ট্রুমেন্টের দখলের উপর। আসলে আমাদের কি বলবো, আমাদের কনফিডেন্সের মনে হয় একটু ঘাটতি। সবাই যার ভেতরে ঐশ্বরিকভাবে, কারো হাতে একটা স্পেশালিটি থাকে, কারো গলায় থাকে, কারো লেখনীতে থাকে, কিন্তু এক এক দিকে, কিন্তু আমরা ওইদিকে কনফিডেন্স আমাদের কমিয়ে আমরা সবাই শিল্পী হতে চাই কিংবা কম্পোজার হতে চাই। এইখানে মানে এই কারণে নতুন মিউজিশিয়ানস তৈরি হচ্ছে কম,
আর বা ডিরেকশনের জায়গাতে যে আপনারা এক্সপেরিমেন্ট করবেন সেটা আসলে সম্ভব হচ্ছে না। বেলাল ভাই, এখন এই সময়ে কোথাও কি এরকম মনে হচ্ছে কিনা যে আধুনিক গানের চাইতে লোক গানগুলোর ডিমান্ডটা একটু বেশি শ্রোতা দর্শকদের জায়গা থেকে? এইটা এখন না, এবং শুধু বাংলাদেশেও না, ওয়ার্ল্ড ওয়াইডই মানে ওন কালচার, যেটা রিজিওনাল যে কালচার, সেগুলো সবসময় স্পেশাল হয়। জি, আমরা যদি খেয়াল করি, ধরেন পপ টাইপের গানে যখনই ওদের নিজস্ব একটা কিছু নিয়ে আসা হয়, দেখবেন যে সেটা একদম পুরো সব দেশের বাউন্ডারিজ ভেদ করে একদম গ্লোবালি টপ চার্টে চলে আসে। এই কারণে গ্লোবাল টপ চার্ট খেয়াল করলে হরহামেশায় বিভিন্ন কান্ট্রি রিজিওনাল যে সংগুলো সেগুলোই আমরা টপ চার্টে দেখি। জি, আমরা যদি অল্প কিছুদিন আগের কথা দেখি, যে এই যে দেশপাসিতো একটা গান একদম পুরো বিশ্বকে নাড়া দিয়ে দিল, এটা কেউ বুঝুক আর না বুঝুক, এটা ওদের একান্তই নিজেদের কথাবার্তা, কিন্তু সেটা আমাদেরও ভালো লাগছে। এরকমই হয়, কারণ কি একটা ওইটা যতটা আবেগ থাকে, মানে একটা গান সৃষ্টিতে আমার কালচারের, মানে আমার রুট, আমি যা আমার শেকড়ের কথা বলছি, অথবা আমি ভিতরে যা ধারণ করি, সেটাই যখন লিরিক্যালি কিংবা মানে টোটাল কম্পোজিশনে চলে আসে, ওটার যে পারফেকশনটা, ওইটা আসলে আমি একটা গ্রামাটিক্যাল মেনে একটা গান ডিজাইন করব, ওইটার সাথে ওই আর্টিফিশিয়াল জিনিসটার সাথে এটার একটা ফারাক থাকে, এটা অরিজিনাল। আচ্ছা, দ্যাটস ওয়াই এটা সবারই ভালো লাগে, কেউ বুঝুক না। আপনাকে তো আমরা সফট মেলোডি গানেই বেশি পেয়েছি, বা কখনো কখনো একটু কি বলা যায় আইটেম সং কয়েকটা গান, বা একটু র‍্যাপ সং করা হয়েছে, বা রিদমিক সং গুলো, এন্টারটেইনমেন্ট এই ধরনের গান করা হয়েছে। লোক গান কি কখনো গাওয়া হয় আপনার? করি, মানে খুব বেশি, মানে আমার ভয়েসের সাথে যেগুলো আসলে মানানসই, আমি গাওয়ার পর আমি আগে নিজে শুনি, আমাকে যদি টাচ করে দেন সেটা পাবলিকলি আসে। আমাকে এটা না টাচ করলে এরকম অনেক গান আছে যেগুলো গার্বেজ হয়ে যায়। কখনো কোনো একটি গান গাইবার পরে কার মন্তব্য আপনার কাছে খুব ম্যাটার করে? মানে কার কাছে হয়তো গানটি শোনালেন এবং সে বললো যে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এবং সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। ইউজুয়ালি যেটা হয়, মানে সারাউন্ডিং যেসব পিপলের সাথে আমার কানেক্ট থাকে সরাসরি মিউজিক্যালি, কিংবা মানে ফ্রেন্ডস ফ্যামিলি, এরাই তো প্রথমে শোনে। এর ভিতরে কিছু আছে একটু নাকুচু, আবার কিছু আছে ইন জেনারেল। নাকুচুগুলো সবসময় নাকুচু কথাবার্তায় বলে, কিন্তু ওরা যখন বলে যে এটা তো ভালো লাগছে, আবার রিপিটলি একটু শুনি, তখন আমি একটু ভাবি নিশ্চয়ই এটা ভালো হয়েছে। অথবা কোনো একটা পয়েন্টে যদি এরা একটা কিছু আর্গুমেন্ট করে, তখন আমি ওটাকে একটু মাথায় নিই, নিশ্চয়ই এটা নিশ্চয়ই এখানে মানে কিছু একটা আছে, আবার চেষ্টা করি যে ওটা একটু। গান কম্পোজ করার সময় কি কিবোর্ডেই গান কম্পোজ করা হয় কোন একটি গানের সুর? আমি যেটা করি, এটা অনেকেই করে, আমি যেটা করি, আমার পার্সোনালি লিরিক্সটা নিয়ে আমি আগে ভাবতে থাকি। আচ্ছা, লিরিক্সটা যখন আমার মাথায় 2 লাইন কিংবা 3 লাইন কিংবা হুক লাইন কিংবা 5 লাইন মুখটাটা মাথায় নিয়ে ঘুরতে থাকি। আচ্ছা, এই ফর এক্সাম্পল ড্রাইভ করছি কিংবা রিক্সা দিয়ে ঘুরতেছি, আমার মাথায় ওটা থাকে, হঠাৎ করে দেখা গেল মাথায় থাকার কারণে হঠাৎ করে একটা সুর চলে আসে, কিছু একটা চলে আসে, আমি ওটাকে ন্যাচারালি কোনো বাউন্ডারিজ ভিতরে না রাখি। আচ্ছা, অনেকে মানে গিটার দিয়ে শুরু করে, লিরিকের উপরেই শুটটা করা হয় ম্যাক্সিমাম টাইম, দেন বাকি প্রসেসে যাই। আমার পার্সোনাল এটা আর কি, যে যার মতো করে, যে যেখানে কমফর্ট ফিল করে। খুব সুন্দর, অনেক ভালো একটা সময় কাটলো বেলাল ভাই, আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এরকম গানের মধ্যেই থাকুন, আর শ্রোতা দর্শকদের অনেক 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 ভালোবাসা পেতে থাকুন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।